অন্তর্বর্তীকালীন সরকার, ডক্টর ইউনূস সরকারের চার উপদেষ্টা কে কে? ছবিগুলো একটু, চেহারাগুলো মনে করার চেষ্টা করেন আপনারা। সৈয়দা রেজওয়ানা হাসান, আদিলুর রহমান শুভ, ফজলুল কবির খান, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এই যে চেহারাগুলো দেখলে প্রথমেই দেখেন দুইটা লোক তো এনজিওর মানুষ, সৈয়দা রেজওয়ানা হাসান এবং আদিলুর রহমান শুভ। বাংলাদেশের এনজিওর কাজটা কি? এই বাংলাদেশের আর্থ সামাজিক সাংস্কৃতিক পরিবর্তনে এনজিও নিয়ে মানুষের ধারণা হলো এনজিও বিদেশ থেকে টাকা আনে, কিছু টাকা ফিল্ডে কাজ দেখায়, কঠিন কঠিন কথা বলে, বাকি টাকা এনজিওর মালিকরা পকেটে ভরে নেয় এবং বিলাসবহুল জীবন কাটায়। সৈয়দা রেজওয়ানা এবং আদিলুর রহমান শুভ, এরা তো এনজিওর সেই মানসিকতার মধ্যেই থাকবে। তারা আগে বিদেশ থেকে টাকা আনতো, এখন বাংলাদেশ সরকারের উপদেষ্টা হয়ে উপদেষ্টা পরিষদের মধ্যে দিয়ে তারা বাংলাদেশ সরকারের টাকা হাতাবে। এর চেয়ে তো আর বেশি কিছু চাওয়া পাওয়ার ছিল না। ফজল কবির খান ব্যবসায়ী, কোথায় 5 টাকা ইনভেস্ট করলে আর 5 টাকা লাভ হয়, এর বাইরে এই ফজল কবির খানদের চিন্তা করার তো আসলে কোনো জায়গা নেই। আরেকজন আছেন, আপনি যদি বলেন বাউন্ডুলে বখাটের ছাত্র, ঢাকা ইউনিভার্সিটির ওই মাস্টার্স বা পাস অনার্সে পড়া ছেলেরা, যার জীবনে চাকরি বাকরি করার কোনো ইচ্ছা নেই, ব্যবসা করার ইচ্ছা নেই, ধান্দাবাজি করে চলবে, সেরকম একজন মানুষ যদি বলেন, সেটা হচ্ছে এই আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এদের পড়াশোনা নিয়ে কোনোদিন শুনেছেন যে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, এই হান্নান মাসুদ, সাজ্জিদ আলম, হাসনাত আবদুল্লাহ, এরা বলেছে যে আমি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি, আমি হব, এখন ইঞ্জিনিয়ার হব, আমি ডাক্তার হব, বা আমি বাংলাদেশের সরকারি চাকরিজীবী হব, আমি কোথাও চাকরির অ্যাপ্লাই করব? কোথাও শুনেছেন? শুনেননি। কারণ তাদের মাথার ভিতরে ধান্দাবাজি করে আমি কিভাবে প্রতিষ্ঠিত হবে। দেখেন, গতকাল আমি একটা বক্তৃতা শুনছিলাম, জামাতের লোকজন বলছে, কান্নাকাটি করছে, এই জন্যেই কি বাংলাদেশ 5 আগস্ট হয়েছিল, শত শত ছাত্র প্রাণ দিয়েছে, হ্যাঁ, এই নতুন বন্দোবস্তের জন্য, এই সংবিধান ছুঁড়ে ফেলে দেওয়া হবে, এই স্বপ্নের জন্য নাকি আমাদের 5 আগস্ট হয়েছিল। আর বেঈমান প্রতারকের দল 5 আগস্টের আগে তো দূরের কথা, 5 আগস্টের পরপর কোনোদিন এরা বলেছে, যখন তাদের মাথায় বুদ্ধি ঢুকেছে, ক্ষমতা পেয়ে গেছে, এবং ক্ষমতাটা বেশি দিন কীভাবে থাকা যায়, তখন তারা এইসব অদ্ভুতের স্বপ্ন দেখিয়েছে। সংস্কার করতে হবে, বাংলাদেশের নতুন বন্দোবস্ত হইতে হবে, ফেসিবাদ চিরতরে বিদায় করতে হবে। 5 আগস্টের আগে কোনো একটা লোকেরা কোনোদিন, এই জামাতে ইসলামী এই আন্দোলন গুছিয়েছে, আন্দোলনের টাকা ম্যানেজ করেছে, মাস্টার মাইন্ড ছিল, জামাতে ইসলামীকে কোনোদিন 5 আগস্ট পর্যন্ত বলেছে যে আমরা এই আন্দোলনের সব কিছু মেনটেন করি? বাংলাদেশের এই যে লোকগুলো নেমেছিল, আর অর্ধেক লোক তো তখনই ঘরে চলে যেত, যেটা জামাতের আন্দোলন শুনলে, এটা বুঝতে দেয়নি কৌশলে। যাক, আমার সামনে একটা চাঞ্চল্যকর খবর, সেই খবরটার একেবারে ডক্টর ইউনূসের ভিত নাড়িয়ে দেওয়ার মতন, ডক্টর ইউনূসের দুর্নীতি। এবং আমি বলেছি যে এই ইউনূস সরকার উপদেষ্টারা এমন এমন কিছু কাজ করে গেছে, তারেক রহমান চাইলেও দীর্ঘদিন এটা ওভারলুক করতে পারবেন না। তারেক রহমান যদি মনে করেন এদেরকে এক্সিট দিয়ে দিবেন, এদেরকে মাপ করে দিবেন, সেটা দায়িত্ব তার উপর এক সময় আসবে, সেটা মূল্য তাকে দিতে হতে পারে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য একে একে ফাঁস হচ্ছে। শুধু কি তাই, ক্ষমতায় থাকা অবস্থায় উপদেষ্টাদের সুপারিশে বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের বিরুদ্ধে মিলছে দুর্নীতি আর অনিয়মের ভয়াবহ তথ্য। সদ্য সাবেক উপদেষ্টাদের বিরুদ্ধে শত শত অভিযোগ জমা পড়েছে দুর্নীতি দমন কমিশনে। আমি গতকাল একটা আলোচনা আপনাদেরকে বলছিলাম, ইউনূসের এত ক্যাপাসিটি, মানে এত বিশাল যোগ্যতা কেমনে হইল একটা লোকের, এইটা সাকসেসফুলি কেমনে করলো, দুনিয়ার তাবৎ দুর্নীতিবাজদের সে এক জায়গায় এক ছাতার তলে কিভাবে নিয়ে আসলো। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, জুলাই অভ্যুত্থানের মধ্যে দিয়ে দেশের ছাত্র জনতা বিশ্বাস করে যাদের হাতে ক্ষমতার ভার দিয়েছিল, অভিযোগের পাহাড় দেখে এখন মনে হচ্ছে তারা যেন সেই ক্ষমতা ও প্রভাব কাজে লাগিয়ে হাত খুলে লুটপাট করেছে। অন্তর্বর্তী সরকারের আমলে উপদেষ্টাদের দুর্নীতির বিষয়ে সরব হয়েছিলেন সাবেক সচিব এবিএম আব্দুল সাত্তার, তৎকালীন প্রয়াত বেগম খালেদা জিয়ার সচিব পিএস। গত বছর আগস্টে তিনি দাবি করেন অন্তত 8 জন উপদেষ্টার সীমাহীন দুর্নীতির প্রমাণ তার কাছে রয়েছে। যদিও অন্তর্বর্তী সরকার সেসব অভিযোগ ভিত্তিহীন বলেও প্রত্যাখ্যান করে সে সময়, তবে ক্ষমতা ছাড়ার পর সেই ভিত্তিহীন অভিযোগ যেন এখন একে একে ভিত্তি পাচ্ছে। দুর্নীতি দমন সূত্র বলছে, দুর্নীতি দমন কমিশন সূত্র, সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সহ প্রায় সব উপদেষ্টার বিরুদ্ধেই অভিযোগ এসছে। দায়িত্ব ছাড়ার 1 সপ্তাহের মধ্যে এসব লিখিত অভিযোগ জমা পড়ে। দুর্নীতির অভিযোগ ওঠায় অন্তর্বর্তী সরকারের 4 উপদেষ্টা
ও এক বিশেষ সহকারীর বিরুদ্ধে তদন্তে নেমেছে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। ভেতরে ভেতরে আগাচ্ছে। আমি যে বলছি, তারেক রহমান সরকার চাইলেও হাত গুটিয়ে বসে থাকতে পারবে না। সাবেক উপদেষ্টা সৈয়দ রেজওয়ানা হাসান, ফাইজুল কবির খান, আসিফ মাহমুদ সজীব, আদিলুর রহমান খান এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বক্স চৌধুরীর ব্যাংক হিসাব তলব করেছে মানি লন্ডারিং ও অর্থ পাচার তদন্তে দায়িত্ব থাকা এই সংস্থাটি। ইতিমধ্যে আমরা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ব্যাংক হিসাব তলব করা হয়েছে বলে জেনেছিলাম। আদিলুর রহমান খান এয়ারপোর্টে তাকে আটকানো হয়েছিল। আমি জানি না এটা কোনো ইঙ্গিত কিনা। সৈয়দ রেজওয়ানা হাসান, ফজল কবির খান, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং আদিলুর রহমান খান আর খোদা বক্স 5 উপদেষ্টার ব্যাংক হিসাব তলব করা হয়েছে। আমি বলবো এটা প্রাথমিক উদ্যোগ, যদিও যদি কোনো নাটক না হয়, যদি এসবের ফাঁক দিয়ে বের হয়ে না যায়। সূত্র জানায় উপদেষ্টাদের ব্যাংক অ্যাকাউন্টগুলো থেকে কোনো অস্বাভাবিক লেনদেন হয়েছে কিনা সে ব্যাপারে সংস্থাটি তদন্ত করছে। এ লক্ষ্যে দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে চিঠি পাঠিয়ে তাদের অ্যাকাউন্টে তথ্য চাওয়া হয়েছে। দুর্নীতির সবচেয়ে বেশি অভিযোগ উঠেছে সাবেক স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিরুদ্ধে। তার একান্ত সহকারী এপিএস মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ এত বেশি ছিল যে উপদেষ্টা পদে থেকেই তাকে বরখাস্ত করতে বাধ্য হয়েছেন। এই এপিএসসি দুর্নীতির অভিযোগও তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন। এদের দুর্নীতির ফাইল চাপা পড়েছিল, এখন ব্যাংক হিসাব তলব করা হয়েছে। দুর্নীতি দমন কমিশন কি সেই ফ্রিজে থাকা ফাইলটা চালু করবে কিনা, এবং দুর্নীতি দমন কমিশনে যে অভিযোগগুলো পড়েছে সেই অভিযোগগুলো যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে এদেরকে আইনের আওতায় আনা হবে কিনা। এবং আমি বারবারই বলেছি, আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি তারেক রহমান বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের প্রধান হিসেবে কাকে নিয়োগ দেন সেটা দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।